আগের দিন আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন শুরু করেছিলাম, ঠিক আছে। লাস্ট পড়েছিলাম স্ট্রাকচার অফ বেঞ্জিন। আজকের আমরা শুরু করব অ্যারোমেটিক হাইড্রোকার্বনে অ্যারোমেটিক ক্যারেক্টার, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি, ধরো যদি আমার কাছে কোনো একটা ইথিলিন থাকে, এটা একটা অ্যালিফ্যাটিক কম্পাউন্ড, এবং এখানে যদি আমরা ব্রোমিন ওয়াটার দিয়ে দিই, তাহলে কী দেখব, এই যে ব্রোমিন ওয়াটারের যে ইয়েলো কালার যেটা আছে, হলুদ রঙটা আস্তে আস্তে ফেড হয়ে যায়, কারণ এখানে একটা এই ধরনের অ্যাডিশন রিয়াকশন হয়ে যায়, ঠিক আছে। তার মানে কি দেখব, যদি কোনো আনস্যাচুরেশন থাকে, ডাবল বন্ড হোক বা ট্রিপল বন্ড হোক, সেখানে যদি ব্রোমিন ওয়াটার দিই অথবা আমরা যদি অ্যালকালাইন KMnO4 সলিউশন দিয়ে দিই, যেটা হচ্ছে তোমার কী কালার দেখতে, এটা একটা কিছুটা ওই পার্পেল কালার আছে আর কি, বেগুনি রঙের দেখতে, সেটাও কি কালারলেস হয়ে যায়, এটাও কালারলেস, ঠিক আছে। এটা দিলেও কিন্তু যে সলিউশনটা তৈরি হবে সেটা হবে ওকে গ্লাইকল টাইপের, সেটাও কালারলেস। তাহলে কি দেখলাম, যদি কোনো আনস্যাচুরেশন থাকে, ডাবল বন্ড হোক বা ট্রিপল বন্ড হোক, সেখানে যদি আমরা ব্রোমিন ওয়াটার অথবা অ্যালকালাইন পারম্যাঙ্গানেট দিয়ে দিই, তাহলে আমার সলিউশনটা কি হয়, বর্ণহীন হয়ে যায়, কালারলেস হয়ে যায়। সেখান থেকে কী প্রুভ করতে পারবো আমরা, ওই কম্পাউন্ডের মধ্যে নিশ্চয়ই কোনো আনস্যাচুরেশন আছে। তাই এই দুটোকে আমরা সাধারণত টেস্ট ফর আনস্যাচুরেশন হিসেবে ইউজ করতে পারি। তাহলে কি দেখব, বেনজিন যে আছে তার মধ্যেও আমরা জানি 3টে ডাবল বন্ড আছে, ঠিক আছে। তা দিয়ে দেখলাম যে কি ব্যাপার, দেখি এতে যদি ব্রোমিন ওয়াটার দিই কি হয়। দেখলাম কোনো রিয়াকশান হয়নি, তার মানে ইয়েলো কালারের কোনো চেঞ্জ হয়নি, হলুদ কালারটা থেকে যাচ্ছে, এখানে নো রিয়াকশান, ঠিক আছে। যদি আমি এখানে আবার KMnO4 দিয়ে দিই নর্মালি, যেটা OH মাইনাস, KMnO4 OH মাইনাস মানে অ্যালকালাইন KMnO4, যেটা রং দেখতে তোমার বেগুনি কালারের টাইপের, কিন্তু সেখানেও কোনো রকম চেঞ্জ আমরা দেখতে পাবো না। তাহলে এই দুটো রিয়াকশান থেকে আমি কি বুঝবো যে বেঞ্জিনে কি তাহলে ডাবল বন্ড নেই, কিন্তু বাকি সমস্ত রকম এক্সপেরিমেন্ট থেকে বোঝা গেছে বেঞ্জিনের মধ্যে ডাবল বন্ড আছে। তাহলে এরপরে কি আসছে, তাহলে এখান থেকে সায়েন্টিস্টরা দেখলো যে বেঞ্জিনে ডাবল বন্ড থাকা সত্ত্বেও এই ধরনের রিয়াকশানে ওরা অংশগ্রহণ করছে না, মানে বেঞ্জিনের ডাবল বন্ডটা নিশ্চয়ই অনেক বেশি স্টেবল, ওকে, অনেক বেশি স্টেবল, সেই কারণে রিয়াকশান করছে না, ওকে। এবং এর আগে আমরা প্রমাণ করেছিলাম, রেজোনেন্স বলে একটা ফেনোমেনা দেখিয়েছিলাম, যে বেঞ্জিনের মধ্যে রেজোনেন্স আছে, তার জন্য কি হয়, এই ডাবল বন্ডগুলো এক জায়গায় দাঁড়িয়ে না থেকে ঘুরতে থাকে, ঠিক আছে। সেই কারণের জন্য কি হয়, এই সমস্ত বন্ডগুলো লেন্থ একই হয়ে যায়, মোটামুটি 1.34 অ্যাংস্ট্রমের মতো হয়ে যায়, এটা দেখিয়েছিলাম আগের দিনের লেকচারে, ঠিক আছে। তাই এরপর কি হলো, তাহলে বেঞ্জিনের যে এই যে অতিরিক্ত যে স্টেবিলিটি, সেটা আসছে কার কারণে, রেজোনেন্সের জন্য, ওকে। এবার আরেকজন সায়েন্টিস্ট, যেমন হুকেল বলে একজন আছেন, উনি বললেন কি, যে বেঞ্জিনের মধ্যে যে অতিরিক্ত যে এই যে স্টেবিলিটিটাকে আমি আর একটা মানে বৈশিষ্ট্য দিয়ে বলতে পারি, সেটা কি, উনি বললেন যে এটা অ্যারোমেটিক ক্যারেক্টার দিয়ে আমরা বলা যেতে পারে। তো হুকেলস কী বললেন, উনি কয়েকটা রুল বললেন, ওকে। এতদিন আমরা যেমন স্টার্টিংয়ে আমরা বলেছিলাম কি, অ্যারোমেটিক কম্পাউন্ড মানে কি, যেগুলো থেকে খুব সুগন্ধি বা ভালো স্মেল বেরোচ্ছে সেগুলোকেই অ্যারোমেটিক কম্পাউন্ড বলবো। কিন্তু পরে সায়েন্টিস্টরা বললেন যে না, এই গন্ধ দেখে এইভাবে অ্যারোমেটিক কম্পাউন্ড এটা বলাটা মূর্খামি, এটা কোনো সায়েন্স হতে পারে না, শুধু গন্ধ দিয়ে কিছু বলা যায় না। তাহলে কি হবে, তার জন্য আরও কিছু বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক দরকার, যেমন হুকেলস রুল দিয়ে মোটামুটি বলা যায়। তো হুকেলস স্যার উনি কী বললেন, যদি কোনো কম্পাউন্ডের মধ্যে 4n+2 পাই ইলেকট্রন থাকে, ওকে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো কী জিনিসটা 4n+2 পাই ইলেকট্রন, উনি যে ক্যারেক্টারিস্টিক, 4n+2 পাই ইলেকট্রন থাকতে হবে। নাম্বার 2 হতে হবে কি, সেটাকে সাইক্লিক হতে হবে, সাইক্লিক কম্পাউন্ড, বৃত্তাকার। 3 নম্বর কি, প্ল্যানার হতে হবে, একই প্লেনে থাকবে, ঠিক আছে, প্ল্যানার কম্পাউন্ড। 4 নম্বর কি, ওই কম্পাউন্ডের মধ্যে পুরো থ্রু আউট বা এক্সটেন্সিভ কনজুগেশন থাকবে, মানে কি, কম্পাউন্ডের যতগুলো অ্যাটম আছে যার মধ্যে পাই ইলেকট্রন আছে সবাইয়ের মধ্যে রেজোনেন্স থাকতে হবে, ওকে। এক্সটেন্সিভ কনজুগেশন, ওকে, বা থ্রু আউট বা এক্সটেন্সিভ কনজুগেশন, মানে এবার তাহলে যদি এই গুণগুলো থাকে তাহলে তাকে আমরা কি বলবো, অ্যারোমেটিক কম্পাউন্ড,
ঠিক আছে, তাহলে যদি কোনো কম্পাউন্ডের মধ্যে 4n+2 পাই ইলেকট্রন আছে, 4n+2 পাই ইলেকট্রন মানে কি বলতে যাচ্ছি দেখো, বেঞ্জিনের যদি আমরা আঁকি ছবিটা তাহলে কি পাবো, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড। যে সমস্ত ইলেকট্রনগুলো এই ধরনের ডাবল বন্ড বা ট্রিপল বন্ড তৈরি করতে সাহায্য করে তাদেরকে আমরা পাই ইলেকট্রন বলবো। তাহলে এই ডাবল বন্ডে কটা ইলেকট্রন আছে, দুটো আছে, একটা এখানে একটা আছে, এখানে একটা আছে, ঠিক আছে। তাহলে এই ডাবল বন্ডে কটা আছে, একটা দুটো, এখানে কটা আছে, একটা দুটো। তাহলে এখানে মোট কতগুলো পাই ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6, ঠিক আছে। প্লাস আর কি জানলাম, বেঞ্জিনটা কি প্ল্যানার, আমরা জানি বেঞ্জিন একই প্লেনে থাকে কিন্তু, ওকে। আর কি, এটা সাইক্লিক এবং বেঞ্জিনের মধ্যে সবাই কিন্তু রেজোনেন্সে অংশগ্রহণ করে। তাহলে এই ফর্মুলা থেকে কি দেখতে পেলাম, এখানে কটা ইলেকট্রন দেখেছি, 1 2 3 4 5 6, তাহলে আমরা দেখতে পাচ্ছি 4n+2 ফর্মে যদি দেখি 6টা হয়, তাহলে এখানে করা 4n = 4, n = 1, তার মানে বেঞ্জিনটা কিন্তু এই হুকেলস রুল ফলো করেছে, তার মানে এটা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। আর অ্যারোমেটিক কম্পাউন্ড হওয়া মানে কি হবে, তার খুবই এক্সট্রা স্টেবিলিটি সে পাবে, ঠিক আছে। তা হুকেলস রুলে আরও আছে যে তাহলে আমাদের কম্পাউন্ডগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেমন কি অ্যারোমেটিক কম্পাউন্ড, ওকে, নন অ্যারোমেটিক কম্পাউন্ড, অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড। তিনটে মোটামুটি আমরা যদি ভাগে ভাগ করি, তাহলে অ্যারোমেটিক কম্পাউন্ড, আচ্ছা এটাকে বললাম অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড, আর একটা কী বলবো, নন অ্যারোমেটিক, ওকে। তাহলে অ্যারোমেটিকের মধ্যে কি হবে, আমি বললাম 4n+2 পাই ইলেকট্রন, 2 নম্বরে কি প্ল্যানার, 3-এ কি সাইক্লিক, 4-এ কি রেজোনেন্স। অ্যান্টির ক্ষেত্রে কী হবে, এখানে 4n+2 জায়গায় হবে 4n পাই ইলেকট্রন, মানে +2 নয় 4n হবে, মানে 4n মানে n হচ্ছে নর্মালটা ইন্টিজার, যদি বলে হোল নাম্বার হয়, n = 1 হলে কত 4, 2 হলে কত 8, 3 হলে কত 12, তাহলে এই ইলেকট্রনগুলো থাকবে, বাকিগুলো একই থাকবে, প্ল্যানার, সাইক্লিক, রেজোনেন্স, বাকি সব পয়েন্ট একই আছে, শুধু এখানে 4n+2 ছিল আর এখানে কী হবে 4n পাই ইলেকট্রন হলেই এটা হবে অ্যান্টি অ্যারোমেটিক। এবং এই অ্যারোমেটিক কম্পাউন্ড যেখানে খুবই হাইলি স্টেবল, ওকে, হাইলি স্টেবিলাইজড, সেখানে কি হবে, এটা হচ্ছে ডিস্টেবিলাইজড, ওকে। তার মানে কি এটা খুবই একটা মানে কি স্টেবল কম্পাউন্ড, আর এটা কিন্তু স্টেবল কম্পাউন্ড নয়, সহজে এটা ভেঙে যেতে পারে। আর তাহলে নন অ্যারোমেটিক কোনটা, নন অ্যারোমেটিক হচ্ছে এই যে সমস্ত গুণাগুণগুলো আমি বললাম, 4n+ ইলেকট্রন, এর মধ্যে যদি কোনো একটা ভায়োলেট করে, ঠিক আছে, মানে এই যে তিনটের মধ্যে দেখো, সে 4n+2 হতে পারে, 4n হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি প্ল্যানার না হয়, যদি সাইক্লিক না হয়, যদি রেজোনেন্স না তৈরি হয় থ্রু আউট, তাহলে তাকে বলবো কি নন অ্যারোমেটিক। অ্যারোমেটিকের এক্সাম্পল আমি কী দিয়েছিলাম, বেঞ্জিন বলেছি, ন্যাপথলিনও হবে, অ্যানথ্রাসিনও হবে, ঠিক আছে। তাহলে এখানে কটা আছে, 4n+2 মানে n = কত 1, এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 4 × n = 2, ঠিক আছে। তেমনি অ্যানথ্রাসিনও আছে, সেটা হচ্ছে কি অ্যারোমেটিক। তাহলে অ্যান্টি অ্যারোমেটিক কে হবে, ধরো যদি আমি একটা এরকম কম্পাউন্ড আঁকি, যেখানে আমাদের মাত্র 4টে ইলেকট্রন আছে, সাইক্লোবিউটাডাইন, এটা কিন্তু অ্যান্টি অ্যারোমেটিক, 4টে ইলেকট্রন আছে, প্ল্যানার, সাইক্লিক, রেজোনেন্সও আছে, তাহলে এটা কিন্তু আনস্টেবল, ওকে। আচ্ছা নন অ্যারোমেটিককে দেখি তো, আচ্ছা দেখি যদি আমি এইরকম একটা কম্পাউন্ড আঁকি, ওকে, সাইক্লোপ্রোপিন বলে একে, সাইক্লোপ্রোপিন, দেখো সাইক্লোপ্রোপিনের মধ্যে যদি আমি হিসেব করে দেখি কটা পাই ইলেকট্রন আছে, এখানে কিন্তু 4n+2 = কত হচ্ছে 1 2 2, তার মানে এখানে n = 0, ওকে। তাহলে সাইক্লোপ্রোপিনের মধ্যে দুটো পাই ইলেকট্রন আছে, যেটা 4n+2 হচ্ছে ফলো করেছে, 4n+2 n = 0। আর কি সাইক্লিক, এটা প্ল্যানার,
কিন্তু এখানে কিন্তু কোনো কনজুগেশন নেই। কেন কনজুগেশন নেই? দেখো, একটা দুটো তিনটে যে সেন্টারের মধ্যে এই সেন্টারটা কিন্তু তোমার কোনো পাই ইলেকট্রন নেই, এখানে কোনো পাই পি অরবিটাল নেই, বুঝেছো? এখানে কোনো পি অরবিটাল নেই বলে তাহলে আমার কি জানি, আমরা রেজোনেন্স হতে হলে আমাদের কিন্তু পি অরবিটাল লাগবে, একটা আনহাইব্রিডাইজ পি অরবিটাল লাগবে, কিন্তু এখানে নেই। তাহলে এই ইলেকট্রনটা কিন্তু রেজোনেন্স হতে পারবে না। তার মানে কি, এটা 4n+2 আছে, প্ল্যানার আছে, সাইক্লিক আছে, কিন্তু রেজোনেন্স নেই। তার মানে এটা কি হলো? এটা হয়ে গেল নন অ্যারোমেটিক। ঠিক আছে, এবার তোমাদের আমি বলি, দেখো এই যে কম্পাউন্ডটা সাইক্লোপ্রোপিন, এতে যদি আমি ধরো কোনোভাবে একটা বেস দিয়ে দিই, স্ট্রং বেস দিলাম, ধরো বেস কি করে? বেস সাধারণত কি হয়, একটা H+ তুলে নেয়, প্রোটন তুলে নেয়। তো দেখো, এই যে দুটো হাইড্রোজেন কিন্তু স্লাইডলি অ্যাসিডিক প্রপার্টি পেয়ে যাবে। এই দুটো হাইড্রোজেন, এখানে কিন্তু দুটো হাইড্রোজেন আছে। কেন? কারণ দেখো, বেস দিলে কি হবে, যদি ধরো আমি একটা হাইড্রোজেন তুলে নিলাম, তাহলে কি পড়ে থাকছে? বেস দেওয়া মানে একটা যে H+ নিয়ে নেয়, তাহলে আচ্ছা, এটা এই যদি বেস দিই এটা হবে, আমি যদি বেস দিলে এটা হবে কিন্তু H, তাই এটা কি পড়ে থাকছে? H+ মানে এটা মাইনাস। তাহলে এটা কি হলো বলো তো? ওকে, যদি নর্মাল বেস দিই, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম মিথক্সাইড দিলাম, ওকে, স্ট্রং, খুব স্ট্রং, তাহলে একটা H+ নিয়ে নিল, তাহলে এটা হলো মাইনাস। এটা কিন্তু হয়ে যাবে কত? 1 2 3 4, চারটে, এখানে কিন্তু 4n পাই ইলেকট্রন হচ্ছে, তাহলে এটা কি হবে? অ্যান্টি অ্যারোমেটিক। তার মানে এই রিয়াকশনটা সহজে যাবে না, কারণ এটা কিন্তু খুবই আনস্টেবল। অ্যান্টি অ্যারোমেটিক মানে খুবই আনস্টেবল। এটা ছিল নন অ্যারোমেটিক, এটা হলো অ্যান্টি অ্যারোমেটিক। আচ্ছা, যদি আমি এটাকে কোনোভাবে যদি আমি এটা হাইড্রাইড নিতে পারি, ওকে, যদি এটা H- বের করতে পারি, তাহলে কি হবে? ধরো -H-, ওকে, যদি হাইড্রাইড নিয়ে বের করে নিই, তাহলে কি হবে? তাহলে কিন্তু এটা প্লাস, ওকে। যদি এটা H- নিয়ে নিই, তাহলে কিন্তু এটা প্লাস হয়ে গেল। এটা কি হবে? সাইক্লোপেন্টিনিয়াম কার্বোক্যাটায়ন, নিয়াম, ওকে। তাহলে এটা হয়ে গেল, ও সরি, এটা সাইক্লোপেন্টিকেন হবে, সাইক্লোপ্রোপিনিয়াম হবে, সাইক্লোপ্রোপিনিয়াম কার্বোক্যাটায়ন। দেখো, এখানে কিন্তু দুটো পাই ইলেকট্রন আছে, সাইক্লিক, প্লাস কি হবে? এখানে পাই ইলেকট্রন প্লাস মানে কি? এখানে একটা PZ অরবিটাল আছে, তার মানে এটা কনজুগেশনে যাবে, এটা কিন্তু অ্যারোমেটিক। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমরা এখান থেকে এটা পেয়ে যাচ্ছি। তেমনি দেখো, যদি এরকম কোনো কম্পাউন্ড থাকে, সাইক্লোপেন্টাডাইন, এটা সাইক্লোপেন্টাডাইন, এখানে যদি বেস দিই কী হবে? বেস দিলে কী হবে? এই যে দুটো হাইড্রোজেন আছে, দেখো অ্যালিভেটিক হাইড্রোজেন, তাহলে কী হবে? একটাকে তুলে নেবে বেস, এখানে মাইনাস হয়ে গেল। এবার দেখো, এটা কিন্তু অ্যারোমেটিক। এটা কী ছিল? এটা কি ছিল? কিন্তু নন অ্যারোমেটিক। দেখো, 4n আছে, কিন্তু এটা রেজোনেন্সে ছিল না, এখানে কোনো পি অরবিটাল নেই। 4n আছে, কিন্তু কোনো পি অরবিটাল নেই বলে এটা কী ছিল? নন অ্যারোমেটিক। এটা হয়ে গেল অ্যারোমেটিক। বুঝতে পারলে? তাহলে মোটামুটি আমরা জানলাম হুকেলস রুল ফলো করেছে। হুকেলস রুল মানে কী হচ্ছে? তাহলে 4n+2 প্লাইটন থাকতে হবে, প্ল্যানার হতে হবে, সাইক্লিক হতে হবে, আর রেজোনেন্স থাকতে হবে, তবেই আমরা তাকে বলবো কি? অ্যারোমেটিক কম্পাউন্ড। ঠিক আছে? আর বেঞ্জিন তাহলে একটা আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ড, খুবই স্টেবল কম্পাউন্ড। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি বেঞ্জিনের কেমিক্যাল রিয়াকশান। কী কী রাসায়নিক রিয়াকশান হয় বেঞ্জিনে? আমরা দেখতে পাই একটা হচ্ছে অ্যাডিশন রিয়াকশান, 2 নম্বরটা কী পাই? সাবস্টিটিউশন রিয়াকশান। ঠিক আছে, একটা হচ্ছে একে বলে জুতো রিয়াকশান, একটা কী বলে প্রতিস্থাপন রিয়াকশান। ঠিক আছে, অ্যাডিশন, সাবস্টিটিউশন। তাহলে অ্যাডিশানটা যদি আমরা আলোচনা করতে চাই, তা কী কী আসছে অ্যাডিশানে? অ্যাডিশন রিয়াকশানের মধ্যে কী কী পাবো দেখি।
নম্বর 1-এ দেখি তো, যদি আমরা বেঞ্জিনে ক্যাটালিস্ট দিয়ে, ধরো নিকেল ক্যাটালিস্ট দিলাম আর হাইড্রোজেন দিলাম, দিয়ে প্রচুর হিট করলাম, হাই টেম্পারেচার, ঠিক আছে, প্রায় ধরো 200-র ওপরে টেম্পারেচার থাকতে হবে এবং হাই প্রেশার, তাহলে কী হবে, এই যে সমস্ত যে হাইড্রোজেনগুলো আছে এখানে ডাবল বন্ডগুলো আছে ওটা কিন্তু হাইড্রোজেনের সাথে রিয়্যাক্ট করে মানে রিডিউস হয়ে যাকে বলে বিজারণ হয়ে যাবে, তাহলে কী হবে, রিডিউসড হয়ে গিয়ে হবে সাইক্লোহেক্সেন, মানে সমস্ত ডবল বন্ড বেরিয়ে গেছে, ঠিক আছে। যদি আমরা বেঞ্জিনকে খুবই হাই টেম্পারেচার প্রেশার দিয়ে নিকেল ক্যাটালিস্টের উপস্থিতিতে বিক্রিয়া করি তাহলে কি হবে, সাইক্লোহেক্সেন হবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডিশন রিয়াকশন। 2 নম্বরে কী হতে পারে, আমি যদি আবার বেঞ্জিন নিলাম তাতে যদি হ্যালোজেন দিলাম, ধরো ক্লোরিন দিলাম, ঠিক আছে, এই ক্লোরিন দিতে পারি অথবা এটা ব্রোমিন দিয়েও হবে এবং খুবই তীব্র সূর্যালোক দিতে হবে, ওকে, হাই ইন্টেন্সিটি সানলাইট, ওকে, খুবই তীব্র সূর্যালোক দিতে হবে, তাতে কী হবে, এই যে ক্লোরিনগুলো আছে ক্লোরিনগুলো আস্তে আস্তে করে এই যে বন্ডগুলো আছে তার সাথে জয়েন করবে, করে কি হবে, একটা সমস্তগুলোতে ক্লোরিন ঢুকে যাবে, ঠিক আছে, মানে 6টা জায়গাতেই কি হবে, আস্তে আস্তে ক্লোরিনটা অ্যাড হয়ে যাবে, ওকে। এটা যদি আমরা ব্রোমিন নিতাম তাহলে কি হতো, এখানে ব্রোমিন অ্যাড হয়ে যেত, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা অ্যাডিশন রিয়াকশন, একে হচ্ছে আমরা বলতে পারি এটা হচ্ছে হাইড্রোজেনেশন রিয়াকশন বা এটা হ্যালোজেনেশন রিয়াকশন হবে, হাইড্রোজেনেশন এটা হ্যালোজেনেশন। আর কি হতে পারে, আমরা জানি যে কোনো ডাবল বন্ড থাকলে বা ট্রিপল বন্ড থাকলে ওজোন গ্যাস দিয়ে আমরা রিয়াক্ট করতে পারি, তাকে কি বলি, ওজোনোলিসিস। ওজোন কি করে, ওই যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড ওটাকে ভেঙে দেয়, 2টো ভাগে ভাগ করে দেয়, ঠিক আছে। যেমন ধরো যদি আমার কাছে থাকতো এই ধরনের বন্ড আছে, ধরো ওজোন দিলে কি করবে, এখানে আস্তে আস্তে ভেঙে দেবে, ব্রেক করে দেবে, করে কি করবে, এদিকটা করে দেবে এই প্লাস, এদিকটা এই, দুদিকে 2টো অক্সিজেন অ্যাড হয়ে যাবে, একে বলবো আমরা ওজোনোলিসিস। তাহলে যদি আমি বেঞ্জিনে এটা করে কি দেখা যাচ্ছে, বেঞ্জিনে যদি করতে চাই, ওকে, 3টে ডাবল বন্ড আছে, ধরো 3টে মলিকুল ওজোন লাগবে আর একটা জিঙ্ক দিতে হয়, ওটা পরে লাগে যদিও জিঙ্কটা, জল লাগবে, তাহলে কি হবে, ওজোনটা আগে কি হবে, এই বেঞ্জিনের সাথে অ্যাড হবে, এটাকে একটু আঁকতে যদি চাই, ওকে, এই যে প্রতিটা ডাবল বন্ড ছিল সেই ডাবল বন্ডটার এগেনস্টে কিন্তু এইভাবে ওজোনটা অ্যাড হয়ে যাবে, এখানে ডাবল বন্ড ছিল, এখানে ডাবল বন্ড ছিল, আবার এখানে ডাবল বন্ড ছিল, ধরো, ওকে, দিয়ে আস্তে আস্তে এইভাবে ভাঙতে থাকবে, এইভাবে ভেঙে যাবে, এইভাবে ভেঙে যাবে, তাহলে কি হলো, দেখো এদিকটা দেখো, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, তার মানে এটা হবে ডাবল বন্ড OH, ডাবল বন্ড OH, গ্লাইঅক্সাল বলে। তাহলে এরকম 3টে মলিকুল গ্লাইঅক্সাল বেরিয়ে আসবে, তার সাথে কি পড়ে থাকবে, জিঙ্কের অক্সাইড, এই অক্সিজেনগুলো বেরিয়ে গিয়ে জিঙ্কের সাথে অক্সাইড তৈরি করবে, ঠিক আছে। তাহলে বেঞ্জিনের সাথে যদি আমি এই ধরনের ওজোনোলিসিস করি, যদিও এটা সহজে হয় না, এতে খুবই মানে অনেকক্ষণ ধরে অনেক হাই ইন্টেন্সিটি বা হাই কনসেন্ট্রেশনে ওজন দিতে হবে, তারপরে রিয়াকশানটা সম্ভব হয়, তাহলে একটা আমরা জুতো রিয়াকশান দেখতে পাচ্ছি, এটা ওজোনোলিসিস বলবো আমরা। আচ্ছা, এরপরে একটা দেখতে পারি, বেঞ্জিনে রিং এক্সপানশন হয় কিনা, মানে রিংটাকে আমরা বাড়াবো, বেঞ্জিনে যে 6টা মেম্বার ছিল ওটাকে আমি বাড়িয়ে 7টা মেম্বার করে ফেলবো, দেখি কীভাবে করা যায় কিনা, রিং এক্সপানশন, ওকে। দেখা গেছে বেঞ্জিনের যে এই যে স্ট্রাকচারে যদি আমি ডায়াজোমিথেন দিই, ডায়াজোমিথেন মানে এরকম দেখতে একটা মলিকুল, ওকে, এটা সাধারণত দেখতে এরকমই লাগে, মানে এটা যদি আমি ভেঙে লিখি দেখি, এটা অ্যাকচুয়ালি কী বলতো, এটা চার্জ স্পিসিস হিসেবে থাকে, এখানে থাকে মাইনাস আর এখানে থাকে N ট্রিপল বন্ড N প্লাস, ঠিক আছে। এবার যদি আমি এতে সানলাইট বা কিছু দিই, এটা কি হয়, এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে কী হয়, এটা হয়ে যায় কার্বিনে পরিণত হয়, কার্বিন মানে এই ধরনের কিছু বেঞ্জিন নিলাম, ধরো এটা ডাবল বন্ড আর এটা হয়ে থাকলো কার্বিন, ওকে। এটা একটা স্টেট, এটা কার্বনের, যেখানে দেখো এখানে ডাইভ্যালেন্ট, এখানে 4টে কিন্তু গ্রুপ নেই, মাত্র 2টো হাইড্রোজেন পড়ে আছে, বাকি 2টো কিন্তু ইলেকট্রন পড়ে আছে, এটাকে কার্বিন বলা হয়, ওকে। তাহলে কী হবে, এই যে 2টো ইলেকট্রন এরা আস্তে আস্তে এদের সাথে জয়েন করতে শুরু করবে এই ধারে, ওকে। তাহলে কি দেখবো আমি, এটা হলো CH2 হয়ে গেল, তাহলে এই বন্ডটা তো বেরিয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল এই, এটা এটা এটা,
ঠিক আছে, মানে এই ডাবল বন্ডের সাথে এই কার্বিনটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, কার্বিন রিয়াকশানস বলে, অ্যাডিশন রিয়াকশানস। এরপরে দেখো এর মধ্যে ছোট্ট করে একটা মাইগ্রেশন দেখতে পাবো আমি। এই ইলেকট্রনগুলো নিজের মধ্যে আবার পুনর্বিন্যাস তৈরি করবে, তাহলে কি হবে, একটা 7 মেম্বারের একটা কম্পাউন্ড আমরা দেখতে পাবো। ওকে, তাহলে দেখতে পাচ্ছি এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এটা 7 মেম্বার হয়তো। ওকে, সাইক্লোহেপ্টাট্রাইন, 3টে ডাবল বন্ড আছে, তাই এটা হয়ে গেল সাইক্লোহেপ্টাট্রাইন। তাহলে এটা হচ্ছে বেঞ্জিনের থেকে একটা বড় রিং সাইজ বেড়ে গেল, স্টেপ আপ করলাম, বুঝতে পারলে। এটা হয়ে গেল মোটামুটি আমাদের, এগুলোকে আমরা অ্যাডিশন রিয়াকশন হিসেবে দেখছি। তাহলে এরপরে আমরা দেখি তো প্রতিস্থাপন রিয়াকশন বা সাবস্টিটিউশন রিয়াকশন কী কী আছে। ওকে, নাম্বার 1-এ আমি লিখতে পারি হ্যালোজেনেশন লিখি। ওকে, আগেরটা যেমন আমরা হ্যালোজেন অ্যাডিশন করেছিলাম, এখানে কী হবে, হ্যালোজেন সাবস্টিটিউশন হবে। মানে হ্যালোজেনটা কী করবে, ধরো বেঞ্জিনের যে এই যে স্ট্রাকচার, এখানে দেখো এদিকে 6টা হাইড্রোজেন আছে, কিন্তু 6টা, 1 2 3 4 5 6, এই 6টা হাইড্রোজেনই কিন্তু আইডেন্টিক্যাল, একই রকম। যদি আমি এর মধ্যে কি করব, ক্লোরিন গ্যাস দেব, তার মধ্যে একটু, দেখো ক্লোরিন ডিরেক্টলি রিয়্যাক্ট করতে পারে না বেঞ্জিনের সাথে, আমাকে কি করতে হবে, এই ক্লোরিনটাকে রিয়্যাক্ট করার জন্য কিছু ক্যাটালিস্ট দিতে হবে। এটাকে আমরা সাধারণত বলি লিউইস অ্যাসিড বলি। কী দেবো আমি, কখনো কখনো আয়রন দিই, ক্লোরিনের ক্ষেত্রে কী দেবো, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যানহাইড্রাস AlCl3, এটা হচ্ছে লিউইস অ্যাসিড। ঠিক আছে, এটা দিলে কী হবে, সঙ্গে সঙ্গে কী হবে, এর মধ্যে একটা প্রতিস্থাপন রিয়াকশান তৈরি হবে, একটা ক্লোরিন পড়ে থাকবে। ওকে, তাহলে এখানে সাধারণত রিয়াকশানে কী দেখতে পাই বলো তো, এই মেকানিজমে তৈরি হয় এই ধরনের একটা ইন্টারমিডিয়েট আমি দেখতে পাই, ডেল্টা প্লাস AlCl4 ডেল্টা মাইনাস। মানে কি, এই AlCl3টা এই ক্লোরিনটাকে ভেঙে দেয়, যে ক্লোরিন মলিকুলটা আছে না, তাকে ভেঙে দেয়। দেখো এই Cl আছে, এর সাথে AlCl3 যখনই যুক্ত হবে, তাহলে এই ক্লোরিনটাকে, অ্যালুমিনিয়াম যেহেতু লিউইস অ্যাসিড ইলেকট্রন নিতে পারে, এই ক্লোরিনটাকে টেনে নেবে, তাতে কি হবে, এই ক্লোরিনের মাথায় একটা প্লাস চার্জ হবে হালকা, আর এটা মাইনাস চার্জ, সঙ্গে সঙ্গে বেঞ্জিন এসে এটাকে অ্যাটাক করে এটাকে বের করে দেবে। দেখো এখানে ক্লোরিন ঢুকে গেছে। এই মেকানিজমগুলো আমি পরে বলবো, আমাদের পড়তে হবে। মোটামুটি তোমরা জানো এটাকে হ্যালোজেনেশন রিয়াকশন বলে, যেখানে একটা হ্যালোজেন ঢুকে গেল। আচ্ছা, তেমনি আমি যদি ব্রোমিন ইউজ করতাম, ব্রোমিনের ক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হবে, ব্রোমিনের ক্ষেত্রে ব্রোমিনের রিঅ্যাক্টিভিটি একটু বেশি যদি হয়, তাহলে আমি দেখি, তাহলে এখানে মোটামুটি আমি ব্রোমিন দিলাম। ওকে, ব্রোমিন রিঅ্যাক্টিভিটি মোটামুটি একটু, হ্যাঁ ক্লোরিনের থেকে একটু হালকা কমিয়ে যেতেও পারে, তাহলে এখানে দেব আয়রন, ডিরেক্ট আয়রন। এটাকে আমরা আয়রন দিতে পারি। অ্যাকচুয়ালি আমাদের রিয়াকশানে কী লাগে বলো তো, FeBr3 লাগে, কিন্তু FeBr3কে আমি স্টোর করে রাখতে পারি না, এটা হাইগ্রোস্কোপিক, জল টেনে নিয়ে নষ্ট হয়ে যাবে। তাহলে কি করব, ওই মিডিয়ামের মধ্যেই আমি এটা দেবো না ডিরেক্টলি, মিডিয়ামের মধ্যে Fe দেবো আর ব্রোমিন দেবো, এই মিডিয়ামের মধ্যেই আমার FeBr3 এই লিউইস অ্যাসিডটা তৈরি হয়ে যাবে, তারপরে রিয়াকশানটা হবে, বুঝেছো। তাহলে এটা হয়ে যাবে PR। ওকে, ব্রোমোবেঞ্জিন হয়ে গেল। আচ্ছা, এরপরে আমি দেখব নাইট্রেশন করব, একটা হ্যালোজেনেশন করলাম, নাম্বার 2-এ করব নাইট্রেশন। যদি বেঞ্জিনের মধ্যে যদি আমরা নাইট্রেশন, মানে আমরা এখানে একটু নাইট্রেশনে যদি বিভিন্ন রকম কন্ডিশন হয়, আমরা মেনলি কী লাগে, আমাদের এই গ্রুপটা লাগে নাইট্রেশনে, এই গ্রুপটা দরকার, নাইট্রোনিয়াম গ্রুপ। হ্যাঁ, তাহলে আমি কি করব, সাধারণত আমরা ইউজ করি কি, মিক্সড অ্যাসিড ইউজ করি। মিক্সড অ্যাসিড কী থাকে তাতে, কনসেন্ট্রেটেড HNO3 প্লাস কনসেন্ট্রেটেড H2SO4 এর মিক্সচার থাকে। ঠিক আছে, এটা দিলেই কী হবে, এখানে এই রিয়াকশানটা হবে, নাইট্রো গ্রুপটা ঢুকে যাবে, নাইট্রোবেঞ্জিন তৈরি হয়ে গেল, সাবস্টিটিউশন। ঠিক আছে, তাহলে এখানে আগে হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনটা বেরিয়ে গেল, নাইট্রো ঢুকে গেল। আচ্ছা, আর কি করতে পারি, সালফোনেশন করতে পারি। ওকে, সালফোনেশন মানে আমি এখানে বেঞ্জিন থাকবে, তাতে কি করব, একটা এই ধরনের গ্রুপ SO3H, এটাকে বলে সালফোনিল গ্রুপ। ওকে, তাহলে এটার নাম কি হচ্ছে, বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। ওকে, সালফোনেশন বলে। কিভাবে করব, আমি যদি কনসেন্ট্রেটেড বা ফিউমিং H2SO4 দিই, সাধারণত এর মধ্যে কি থাকে, SO3 থাকে, সেই SO3টাই কিন্তু এই বেঞ্জিনের সাথে রিয়্যাক্ট করে এটা বানায়।
ঠিক আছে, এটা হচ্ছে এই মেকানিজমটা আমি পরে বলছি, কারণ এই মেকানিজমগুলো সব মোটামুটি একটা জেনারেলাইজ মেকানিজম ফলো করে, সেটা আমি পরে এটাকে ডিটেলসে আলোচনা করব। এখন জাস্ট তোমরা এক্সাম্পলগুলো দেখে নাও। নাইট্রেশন হয়ে গেল, সালফোনেশন, এটা হচ্ছে সালফোনেশন হলো। আচ্ছা, আর কি করতে পারি আমরা? আরেকটা আছে অ্যালকাইলেশন করতে পারি, অ্যালকাইলেশন অথবা অ্যাসাইলেশন, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, এর জন্য একটা আমরা রিয়াকশন ইউজ করি, তার নাম হচ্ছে কি ফ্রুডেল-ক্র্যাফট অ্যালকাইলেশন অথবা অ্যাসাইলেশন। ওকে, ফ্রুডেল-ক্র্যাফট অ্যালকাইলেশন অথবা অ্যাসাইলেশন। এর মেকানিজমটা কী জিনিস, কী ইউজ করা হয় রিয়াকশনের মধ্যে? বেঞ্জিন থাকে, তার মধ্যে আমাদের কোনো অ্যালকিল হ্যালাইড, মানে ধরো মিথাইল ক্লোরাইড নিলাম, এবং তার সাথে ইউজ করব অ্যানহাইড্রাস অনার্দ্র AlCl3। ঠিক আছে, তাহলে যখনই এটা ইউজ করব কি হবে, রিয়াকশানের মধ্যে একটা CH3 ঢুকে গেল। তার মানে দেখো এখানে একটা সাবস্টিটিউশন হয়ে গেল, CH3 ইনসার্টেড হয়ে গেল বেঞ্জিনের মধ্যে। এই রিয়াকশান, এই ধরনের রিয়াকশান যেখানে আমরা এই ধরনের লিউস অ্যাসিড ইউজ করে একটা অ্যালকিল গ্রুপ ঢোকাই, তাকে বলবো কি ফ্রুডেল-ক্র্যাফট অ্যালকাইলেশন। ঠিক একইভাবে যদি আমি এই জিনিসটা ইউজ না করে যদি এখানে একটা অ্যাসাইল ক্লোরাইড ইউজ করতাম, একে অ্যাসিটাইল ক্লোরাইড বলতে পারি, CH3CO Cl, এই দুটোই ক্ষেত্রে কিন্তু তোমার Clটা কি হয়, এই অ্যালুমিনিয়ামের সাথে চলে যায়, কে পড়ে থাকছে, CH3 পড়ে থাকছে, অ্যাক্টিভেটেড CH3 পড়ে থাকবে। এক্ষেত্রে কী হবে দেখো, Clটা বেরিয়ে যাচ্ছে আর CH3 Clটা পড়ে থাকছে, সেটাই কিন্তু এর মধ্যে অ্যাটাক করে। তাহলে আমি যদি CH3COCl মানে অ্যাসিটাইল ক্লোরাইড তার সাথে অ্যানাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করি, তাহলে আমার কি হবে, আমার হয়ে যাবে অ্যাসাইলেশন হবে, অ্যাসিটোফেনন তৈরি হয়ে গেল। ঠিক আছে, এটাকে কি বলবো আমরা, ফ্রুডেল-ক্র্যাফট অ্যাসাইলেশন। বুঝতে পারলে, সাবস্টিটিউশন হয়ে গেল। আচ্ছা, আরেকটা রিয়াকশান আছে, তো কত নম্বর ছিল দেখি, 4, 5-এ যাই, ক্লোরোমিথাইলেশন। কীভাবে হবে ক্লোরোমিথাইলেশন? যদি আমরা বেঞ্জিন ইউজ করি, ঠিক আছে, তাতে যদি আমরা HCl দিই প্লাস ফর্মালডিহাইড দিয়ে একটু ওই এখানে একটা লিউস অ্যাসিড দেবো, ZnCl2 দেবো, তাহলে কী হবে, এই রিয়াকশানের মধ্যে একটা আমরা দেখতে পাচ্ছি কি মোটামুটি CH2Cl, দেখো এটা কিন্তু মিথাইল গ্রুপ নয়, ক্লোরোমিথাইল গ্রুপ ঢুকে গেল। যদি HCl আর ফর্মালডিহাইড দিয়ে দিই ইন প্রেজেন্স অফ লিউস অ্যাসিড ZnCl2, ওকে, তাহলে আমাদের কি হবে, এই ক্লোরোমিথাইলেটেড বেঞ্জিনটা পেয়ে যাব, ক্লোরোমিথাইলেশন। এর মেকানিজমে কি হয়, এখানে মোটামুটি ওই ধরো অ্যালডিহাইড থাকে, তো CH3CO থাকে, এখানে একটা H+ ঢুকে যায় পরে, আচ্ছা পরে বলবো কোন, ঠিক আছে, ঢোকে, এরপরে এখানে ক্লোরিন অ্যাটাক করে। ওকে, তাহলে এটা থাকছে ধরো CH2Cl প্লাস OH, এরপরে বেঞ্জিন অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে, ওকে, খুলে যাবে, মানে এই ধরনের একটা রিয়াকশান তৈরি হয় মিডিয়াম। ওকে, আচ্ছা, এটা হলো ক্লোরোমিথাইলেশন। 6তে কী দেবো, এটাকে বলবো আরেকটা আছে, আমি ফরমাইলেশন বলি, ফরমাইলেশন মানে বেঞ্জিনের মধ্যে একটা অ্যালডিহাইড গ্রুপ আমি ইনসার্ট করব। ওকে, কীভাবে করব, যদি আমি HCl নিই, তাতে যদি কার্বন মনোক্সাইড দিই, এবং তাতে আমরা কি করব, ক্যাটালিস্টটা কী দেবো, AlCl3 অ্যানাইড্রাস, তার সাথে প্লাস Q+ ক্লোরাইড CuCl, এই ক্যাটালিস্ট মিক্সচারের প্রেজেন্সে HCl এবং কার্বন মনোক্সাইড কী করে নিজের মধ্যে রিয়্যাক্ট করে একটা, এটা ফার্স্টে রিয়্যাক্ট করে একটা এই ধরনের CHO+ এই গ্রুপ তৈরি করে। ঠিক আছে, এবার বেঞ্জিন কী করবে, তার ইলেকট্রন দিয়ে এটাকে অ্যাটাক করাবে, করে কি হবে, CHO তৈরি হবে। বুঝেছো, তাহলে এটা কী হলো, ফরমাইলেশন হয়ে গেল। এটাকে অনেক সময় দেখি গ্যাটারম্যান কচও বলে। ওকে, এই রিয়াকশানটাকে এই যেটা আমি দেখালাম গ্যাটারম্যান কচ রিয়াকশানও বলা হয়। বুঝতে পারলে, এটা হচ্ছে আমাদের ফরমাইলেশন। আচ্ছা, এরপরে মোটামুটি আমরা জানলাম কিছু কিছু রিয়াকশান করলাম আমরা, যেটা অ্যাডিশন রিয়াকশান হলো, সাবস্টিটিউশন রিয়াকশান হলো। এরপরে যে রিয়াকশানটা আমি বলবো, এরপরে যে রিয়াকশানগুলো আমরা এরপর যে নেক্সট স্টেপে যাবো কি, আমরা আইসোমারিজম পড়ব, আইসোমারিজম ইন বেঞ্জিন।
বেঞ্জিনে কি মানে কি কি আইসোমারিজম তৈরি হয়? ধরো আমার কাছে বেঞ্জিন দেখি, যদি বেঞ্জিন আঁকি আমি কি দেখবো, দেখো বেঞ্জিনে কিন্তু 6টা হাইড্রোজেন আছে, দেখো এটা কিন্তু C6H6, এই 6টা হাইড্রোজেন কিন্তু ইকুইভ্যালেন্ট, সমতুল্য, একই রকম হাইড্রোজেন। ফলে যদি আমি মনো সাবস্টিটিউটেড করি, ধরো আমি এখানে ক্লোরিনেশন করলাম, Cl2L Cl3 দিলাম, তাহলে কি হবে? ওকে, এই যে বেঞ্জিনটা পেলাম, ক্লোরোবেঞ্জিনটা পেলাম, এটা কিন্তু একটাই কম্পাউন্ড পাবো, সিঙ্গেল কম্পাউন্ড। ওকে, যদি মনো সাবস্টিটিউটেড হয়, এটা হচ্ছে তুই একে বলবো কি মনো সাবস্টিটিউটেড, মাত্র একটাই প্রতিস্থাপিত হয়েছে, সেটা কিন্তু একটাই কম্পাউন্ড পাবো, একই রকম সিঙ্গেল কম্পাউন্ড। বুঝতে পারলে? আর যদি এটাকে আমি মনো হলো তো, এবার যদি এটাকে ডাই করি, আচ্ছা এই মনো হলে এটাকে আমি তাহলে কি, আচ্ছা এর নামকরণ যদি করতে চাই কী করবো বলো তো? এই যে একটা আমি আইসোমারিজম করলাম, একটা বেঞ্জিনে একটা ক্লোরিন ঢুকিয়ে দিলাম, তাহলে এটাকে নামটা বেঞ্জিনের ক্ষেত্রে আমি নামটা কিভাবে করব? নামকরণ করা হয় বেঞ্জিনের ক্ষেত্রে, ধরো ধরো সাধারণত আমরা কি দেখি, এটাকে এই যে বেঞ্জিনটাকে না আমরা আইপেক নেমে যেটা আছে, যেটা ইন্টারন্যাশনাল নিয়ম আছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, আইপেক রুল যেটা বলে, বেঞ্জিনের ক্ষেত্রে কিন্তু আমরা কি করব, বেঞ্জিন কথাটাই ইউজ করে দেবো। ঠিক আছে, রুট ওয়ার্ড মানে যে মেন যে কথাটা, যে মেন যে টার্মটা ওই কম্পাউন্ডে, সেটা হচ্ছে বেঞ্জিন। ওকে, আর যেটা সাবস্টিটিউটেড হয়ে গেল সেটাকে কি করব, আগে রাখবো, ওই প্রিফিক্স হিসেবে রাখবো আগে, মানে কি এটা কি লিখবো, ক্লোরোবেঞ্জিন লিখবো, ক্লোরোবেঞ্জিন। বুঝতে পারলে? মানে এই যেটা হচ্ছে এটা মেন ওয়ার্ড থেকে গেলে, একে বলে রুট ওয়ার্ড, আর তার আগে কি থাকছে, প্রিফিক্স, তার আগে এই কথাটা লিখে আমি বেঞ্জিন লিখলেই এটার নাম কি, আইপেক নেম চলে এলো। ঠিক আছে, যদি ওই বেঞ্জিনের ক্ষেত্রে মাঝে মাঝে আমরা আইপেক নেম আর কমন নেম একই মোটামুটি ইউজ করি। ওকে, এটা হচ্ছে ক্লোরোবেঞ্জিন হয়ে গেল। তাহলে এই সিঙ্গেল সাবস্টিটিউশন করলাম এবং তার নামও বললাম কি, ক্লোরোবেঞ্জিন। যদি ডাবল সাবস্টিটিউশন করি, ওকে, ধরো ডাই সাবস্টিটিউট করি, ডাই সাবস্টিটিউটেড করলে কি হবে? তাহলে মানে আমি বলতে চাইছি, ধরো আমার কাছে বেঞ্জিনের একটা ক্লোরোবেঞ্জিন ছিল, তাতে আমি আবার একটা ধরো ক্লোরিন ঢোকালাম, তাহলে কি হবে, মানে কত রকমের কম্পাউন্ড তৈরি হবে? এক্ষেত্রে কিন্তু 3 রকম কম্পাউন্ড তৈরি হবে। ঠিক আছে, কি কি 3 রকম আসবে দেখো, এটা একটা, এটা একটা, আর কি, এটা একটা। এই 3 রকমের কিন্তু, তার মানে যদি আমার ডাই সাবস্টিটিউশন করি তাহলে কিন্তু আমার 3টে আইসোমার পাওয়ার কথা। সে যদি আমি ধরো একই রকম গ্রুপও রাখি, বা মানে ধরো দুটোই ক্লোরিন রাখতে পারি, বা একটা ক্লোরিন একটা ব্রোমিনও রাখতে পারি, তাহলে আমার কিন্তু 3 রকমেরই আইসোমার পাবো, তার থেকে বেশি পাবো না, কারণ এগুলো কিন্তু সব ইকুইভ্যালেন্ট, এখানে চলে আসা মানে সেই আগেরটাই পাবো। ঠিক আছে, এবার দেখো যদি আমি এদের নাম লিখতে চাই, কীভাবে নাম লিখবো? ওকে, এদের নাম লিখতে গেলে কিন্তু আমাকে একটা টার্ম আনতে হয়, সেটা হচ্ছে কি, অর্থ, মেটা, প্যারা, এই দুটো আমাদের প্রিফিক্স আমরা ইউজ করব। ওকে, যেমন ধরো এটাকে আমি কীভাবে লিখব, এটাকে লিখব অর্থ ডাই ক্লোরো। ঠিক আছে, তো যখন দুটো ক্লোরিন পাশাপাশি থাকবে তাকে কি বলবো আমি, অর্থ ডাইক্লোরোবেঞ্জিন। অথবা এটাকে আমরা এটাও বলতে পারি 1,2-ডাইক্লোরোবেঞ্জিন। ওকে, এটা হয়ে গেল পাশাপাশি থাকলে। ধরো যদি এইভাবে থাকে 1 2 3, তাহলে কী লিখতে পারে তাকে, 1,3-ডাইক্লোরোবেঞ্জিন। অথবা এটা কি বলে, মেটা ডাইক্লোরোবেঞ্জিন, মেটা বলে। ঠিক আছে, অর্থ এটাকে বলে যদি পাশাপাশি থাকে, আর যদি 1 3-তে থাকে তাকে কি বলতে পারি আমি, মেটা ডাইক্লোরোবেঞ্জিন। ঠিক আছে, আবার যদি পরস্পর উল্টো দিকে থাকে 1 2 3 4, তাকে কি বলবো আমি, 1,4-ডাইক্লোরোবেঞ্জিন। অথবা এটাকে আমরা বলি প্যারা, ওকে, স্মল পি, প্যারা ডাইক্লোরোবেঞ্জিন। তাহলে কী পেলাম আমরা, যখনই বেঞ্জিনের মধ্যে দুটো একই রকম মোটামুটি গ্রুপ চলে আসছে, দুটো গ্রুপ থাকছে, তখন কি হবে, তারা 3টে রকম আইসোমার তৈরি করতে পারে। একটাকে আমরা বলবো অর্থ আইসোমার, একটাকে বলতে পারি মেটা আইসোমার।
ঠিক আছে, আর একটাকে কী বলবো, প্যারা আইসোমার হলো। আচ্ছা, যদি দুটো গ্রুপ আলাদা আলাদা হয়, ধরো বেঞ্জিনে এই ধরনের কিছু কম্পাউন্ড আছে, ধরো এই একটা গ্রুপ আছে, আর একটা গ্রুপ কী পেলাম, ধরো মিথাইল পেলাম। ওকে, দুটো আলাদা আলাদা গ্রুপ, তাহলে কী হবে, তার নামটা কীভাবে লিখব, একটা পেলাম এটা, আর এটা পেলাম ধরো এটা। যখন দুটো আলাদা গ্রুপ থাকবে তখন কি করব আমরা, একটা গ্রুপকে আমাদের যে রুট, যে মেন যে বেঞ্জিন মানে রুট ওয়ার্ড, তার সাথে ধরে নিতে হবে। মানে এটা কি, এবার কোন গ্রুপটাকে আমি মেন কম্পাউন্ডের সঙ্গে ধরবো তার একটা প্রেফারেন্স লিস্ট আছে, ঠিক আছে। যেমন ধরো এই লিস্টটা কেমন হবে দেখতে, ধরো আমি COOH গ্রুপকে আগে ধরবো, মানে প্রেফারেন্স, মানে কাকে আমি, এটা হচ্ছে সাধারণত যেই গ্রুপটাকে আমি ধরছি সেটা কিন্তু পরে আসবে, রুট ওয়ার্ডের পরে আসবে, মানে এটা হচ্ছে ওকে সাফিক্সে আসবে। তাহলে এটাকে কি লিখবো আমি, অর্থ মিথাইল বেনজোইক অ্যাসিড। তার মানে দেখো এই যে এটাকে, এই কম্পাউন্ডটা কিন্তু মেন আর বেঞ্জিন থাকলো না, এটা কিন্তু মেন হয়ে গেল কি বেনজোইক অ্যাসিড হলো, তার হচ্ছে ডেরিভেটিভ কি মিথাইল, অর্থ মিথাইল। তাহলে এটা কি লিখতে পারি, মেটা মিথাইল ওকে বেনজোইক অ্যাসিড লিখবো। আর এটা কী হবে, প্যারামিথাইল। ওকে, তাহলে এবার দেখো আমি কোনটাকে মেন কম্পাউন্ড ধরবো তার একটা কিন্তু প্রেফারেন্স লিস্ট আছে। মানে কি, আমি কেউ বলতে পারে যে স্যার আপনি মিথাইলটাকে কেন ধরলেন না, কেন অ্যাসিড গ্রুপটাকে মেন কম্পাউন্ডের সাথে ধরলেন, মানে কেন মিথাইলটা আগে চলে এলো। ওকে, আসলে আমাকে বুঝতে হবে এই যে কম্পাউন্ডটার মধ্যে কার ওয়েটেজ বেশি, যেই গ্রুপটা বেশির ওয়েটেজ আছে তাকেই কিন্তু মেন কম্পাউন্ড হিসেবে ধরতে হবে। তাহলে এখানে কি, মিথাইলটা কিন্তু একটা সাবস্টিটুয়েন্ট, প্রতিস্থাপক হলো। এবার কার ওয়েটেজ কীভাবে হয় তার একটা লিস্ট মোটামুটি আছে, কী কম, যদি ধরো অ্যাসিড গ্রুপ থাকে সে বেশি ওয়েটেজ পাবে, তারপরে কী পাবে, অ্যামাইড পাবে, তারপরে কী পাবে, অ্যালডিহাইড পাবে, সায়ানাইড পাবে, তারপরে থাকবে কি অ্যালকিল গ্রুপ মানে মিথাইল OH পাবে। এটা হচ্ছে লিস্ট, মানে যদি এই গ্রুপটা আছে আর ধরো মিথাইল আছে, তাহলে এই গ্রুপটাকে আমি কি ধরবো, মেন কম্পাউন্ড হিসেবে ধরবো। ওকে, আর এটা NH2, এটা নাইট্রো, তারপরে কে আসছে, হ্যালোজেন মানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা মোটামুটি একটা প্রেফারেন্স লিস্ট, মানে বাঁদিকে যারা আছে তারা হচ্ছে মেন কম্পাউন্ড হিসাবে ধরবো, আর বাকিকে কি ধরবো, তার সাবস্টিটুয়েন্ট। বুঝতে পারলে? আচ্ছা, এটা হয়ে গেল মোটামুটি ডাই সাবস্টিটিউটের ক্ষেত্রে। যদি তিনটে থাকে মানে ট্রাই সাবস্টিটিউটেড। ওকে, তাহলে নামটা কীভাবে হবে, ধরো আমি এটা লিখলাম, ধরো এটা হলো মিথাইল, এখানে একটা আছে, এখানে একটা আছে, আর আছে এখানে একটা আছে, ঠিক আছে। তাহলে কীভাবে লিখবো, তাহলে আমাকে আগে এদের নাম্বারিং করতে হবে। কীরকম নাম্বারিং করবো, দেখো বেঞ্জিনের কিন্তু এটা একটা কার্বন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। আমি কিন্তু নাম্বারিংগুলো এমনভাবে করলাম যাতে সমস্ত গ্রুপগুলো মিনিমাম নাম্বারিং পায়, কম নাম্বারিং পায়। তাহলে এখানে কি হলো, আমি কিন্তু এখান থেকে শুরু করলাম না, এখানে শুরু করলে কি হতো, 1 2 3 4, তাহলে কিন্তু গ্রুপগুলো 3 4 মানে অনেক বেশি নাম্বারিং পেতো। এখানে কি পেলাম, 1 2 3 4, 1 2। আচ্ছা, এক্ষেত্রে কী হচ্ছে দেখো, 1 2 4, আর আগে কি হতো 1 2 3 4, ঠিক আছে। তাহলে দেখো এই নাম্বারিংটা কিন্তু সমষ্টিগতভাবে অনেক কম বলে এটাই আমাদের প্রেফার করতে হবে। তাহলে এবার কী লিখবো এখানে, কী লিখবো এখানে, নামটা কী হবে, নামটা হবে কি 1 2 4 ট্রাই মিথাইল বেঞ্জিন, ঠিক আছে। তাই এটার নাম হয়ে যাবে 1 2 4 ট্রাই মিথাইল বেঞ্জিন। বুঝতে পারলে, এটাই তার নামকরণ হয়ে গেল মোটামুটি। আর ধরো যদি এরকম না হয়ে এখানে একটা মিথাইল থাকতো, আর এখানে একটা নাইট্রো হতো, আর এখানে দিত ধরো অ্যামন NH2। দেখো এখানে যখন 3 রকমের গ্রুপ আছে, আমি কি করব, যে কোনো একটা গ্রুপকে মেন কম্পাউন্ড হিসেবে ধরে নেব। আচ্ছা দেখি তো কার প্রেফারেন্স বেশি, এখানে দেখি মিথাইলের প্রেফারেন্স অ্যামিনের থেকে বেশি, নাইট্রোর থেকে বেশি। তাহলে এটাকে আমি মেন কম্পাউন্ড হিসেবে ধরে নেব, মানে এটা একটা টলুইন হিসাবে ধরবো, বেঞ্জিন ধরবো না, টলুইন। নাম্বারিং কী করবো, 1 2 3 4, ওকে।
আর যখন আমি নাম্বারিং করার পর যখন গ্রুপগুলোকে লিখবো, ধর তাহলে কারা কারা প্রিফিক্সে আসবে, কে কে, নাইট্রো আসবে আর অ্যামিনো আসবে প্রিফিক্সে। ঠিক আছে, দেখো এটা কিন্তু মেন কম্পাউন্ড হয়ে গেল টলুইন। তাহলে কারা কারা পড়ে থাকছে, এরা হচ্ছে সাবস্টিটিউয়েন্ট, এটা সাবস্টিটিউয়েন্ট, মানে এই দুটো কি কোথায় আসবে, প্রিফিক্সে আসবে। প্রিফিক্সে কী লিখবো, নাইট্রো লিখবো, অ্যামিনো লিখবো। তাহলে নাইট্রো আর অ্যামিনোর মধ্যে অ্যালফাবেটিক্যালি কিন্তু অ্যামিনটা আগে আসে। তাহলে কী লিখবো, দেখো 4 অ্যামিনো হাইফেন দাও, তারপরে লিখবো 2 নাইট্রো, স্মল লেটার লিখবে, আবার হাইফেন দাও, বা আর হাইফেন দেওয়ার দরকার নেই, 4 অ্যামিনো 2 নাইট্রো। যখন হাইফেন কখন দেবো, যখন দুটো একটা লেটার আর অ্যালফাবেট থাকবে তার গাবে, 2 নাইট্রো টলুইন। এবার লিখবো টলুইন। বুঝতে পারলে, এটাই হয়ে গেল এই কম্পাউন্ডের নাম। ঠিক আছে, এইভাবে মোটামুটি আমরা এদের নামকরণ করি, নোমেনক্লেচার হয়। আচ্ছা, এরপরে আমি লিখব, ধরো এই যে আমি আলোচনা করছিলাম যে একটা কম্পাউন্ডের ধরো একটা গ্রুপ আছে, এরপরে এখানে আর একটা গ্রুপ আমি ঢোকাতে চাইছি, মানে ডাই সাবস্টিটিউশন। সেই যে ডাই সাবস্টিটিউশন আমি করব, ধরো আমি নাইট্রেশন করব, এই নাইট্রো গ্রুপটা কোথায় ঢুকবে, মানে এখানে আসবে, এখানে আসবে, না এখানে আসবে। ওকে, সেটা কিন্তু ডিসাইডেড হবে এই যে গ্রুপটা অলরেডি বসে আছে এখানে তার দ্বারা, তার কি কেমিক্যাল বিহেভিয়ার আছে বা তার কি কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক আছে, সে কিন্তু ডিসাইড করবে যে পরের গ্রুপটা কোথায় ঢুকবে। ঠিক আছে, তো এইটাকে আমরা বলি সাধারণত ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন অফ সাবস্টিটিউয়েন্ট। মানে প্রতিস্থাপকের যে বিন্যাসটা কোথায় আসবে সেটা কিভাবে আমি ডিসাইড করব। ঠিক আছে, তাহলে এটাকে ডিসাইড করার জন্য আমি অলরেডি বলেছিলাম যেই গ্রুপটা অলরেডি বসে আছে সে ডিসাইড করবে। তাহলে এই গ্রুপটাকে সাধারণত আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটাকে বলে আমাদের অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ। ওকে, তার মানে কি, মানে ধরো এমন একটা গ্রুপ আছে যে গ্রুপটা থাকার জন্য তার পরের যে গ্রুপটা আসবে সে অর্থ অথবা প্যারাতে ঢুকবে। ওকে, মানে কি, ধরো এখানে এমন একটা, আমি ধরো একটা কিছু আননোন গ্রুপই নিলাম এক্স, এই এক্সটা এখানে আছে বলে নেক্সট যে ওয়াই গ্রুপটা আসছে সে কিন্তু আইদার অর্থতে ঢুকবে অথবা প্যারাতে ঢুকবে। মানে কি হবে তাহলে, আমার কাছে প্রোডাক্টটা হতে পারে আইদার এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে যদি কোনো একটা গ্রুপ থাকার জন্যে যে পরের যে গ্রুপটা অর্থ অথবা প্যারাতে যুক্ত হয়, তবেই ওই গ্রুপটাকে আমরা বলবো কি, অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ। মানে এই গ্রুপটা থাকার জন্য বেঞ্জিনের অর্থ অথবা প্যারাতে কি হলো, আবার নেক্সট যে গ্রুপটা বা প্রতিস্থাপকটা ঢুকলো। ঠিক আছে, সাধারণত কী দেখা যায়, এই যে কারা কারা অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ হয়, এক্স কী কী হতে পারে, ধরো OH হতে পারে। সাধারণত দেখা গেছে যে সমস্ত গ্রুপগুলোর কাছে ইলেকট্রন আছে, যাদের মাথাতে ইলেকট্রন আছে, ইলেকট্রন পেয়ার আছে, যারা সহজে ইলেকট্রন দিতে পারে, তারাই একমাত্র অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ হিসাবে কাজ করে। যেমন কি OH হতে পারে, অ্যামিন হতে পারে, ওকে, সাবস্টিটিউটেড অ্যামিন হতে পারে, ওকে, আর কি হতে পারে, আর হতে পারে ধরো হ্যালোজেনও হয় অনেক সময়, হ্যালোজেন Cl। ঠিক আছে, Cl Br এরা। ঠিক আছে, তো এরা হচ্ছে মোটামুটি এদেরকে বলবো অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ, যাদের জন্য কি হবে, পরের যে গ্রুপটা আসবে সেটা অর্থ অথবা প্যারাতে ঢুকবে। তা এই যে অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপটা আছে এর একটা অর্ডার আছে, মানে কে বেশি অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ বা কে বেশি। সাধারণত আমি আর একটা কথা বলতে পারি, সাধারণত দেখা যায় যেহেতু এই এক্স গ্রুপটা ইলেকট্রন ছাড়ে, এরা ইলেকট্রন রিচ হয়, তাতে কি হয়, বেঞ্জিনটা কিন্তু অনেকটা বেশি অ্যাক্টিভেটেড হয়ে যায়। ঠিক আছে, তাই এদেরকে আমরা অনেক সময় অ্যাক্টিভেটিং গ্রুপও বলি। এইসব গ্রুপের জন্য বেঞ্জিন যে রিংটা অনেকটা অ্যাক্টিভেটেড হয়ে যায়, ওর মধ্যে অনেক বেশি ইলেকট্রন চলে আসে, ফলে বেঞ্জিনটা সহজে রিয়াকশানে অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে, এই যে একে ওই জন্য অ্যাক্টিভেটিং গ্রুপও বলে। তাহলে এই যে অ্যাক্টিভেটিং গ্রুপ এর একটা অর্ডার আছে, মানে কে বেশি অ্যাক্টিভেটিং, কে কম অ্যাক্টিভেটিং গ্রুপ, সেটার একটা কীরকম অর্ডার হবে। যদি অক্সিজেন থাকে তার মাথায় মাইনাস, তাহলে সে কিন্তু খুব সবথেকে বেশি অ্যাক্টিভেটিং গ্রুপ হয়ে যাচ্ছে। মানে কি, ধরো মানে এটা কীরকম হতে পারে, মানে ধরো এই একটা বেঞ্জিন আছে তাতে O মাইনাস আছে, এই গ্রুপটার কথা বলছি। ঠিক আছে, তাহলে O মাইনাস। আর কি হতে পারে, NCH3 মানে ডাইমিথাইল অ্যামিন গ্রুপ,
আর হতে পারে অ্যামিনো গ্রুপ হতে পারে বেশি, তার থেকে বেশি OH, তারপরে আসছে OCH3, তারপরে আসতে পারে NHCOCH3, তারপরে আসতে পারে মিথাইল, তারপরে কি আসতে পারে হ্যালোজেন মানে ClBr এইসব। ঠিক আছে, দেখে নাও, এটা হচ্ছে মোটামুটি অ্যাক্টিভেটিং গ্রুপের আমার একটা সিকোয়েন্স, মানে বাঁ দিকে যারা আছে তারা বেশি পরিমাণে বেঞ্জিনটাকে অ্যাক্টিভেট করতে পারবে। হলো? আচ্ছা, এরপরে চলে আসি, এটা হলো অর্থো প্যারা ডাইরেক্টিং গ্রুপ। 2 নম্বরে কী লিখতে পারি? মেটা ডাইরেক্টিং গ্রুপ লিখি। কেমন হবে? ধরো আবার একটা বেঞ্জিন আছে, এক্সটা দিলাম, এই এক্সটা থাকার জন্য আমার যে এই ওয়াই গ্রুপটা সেটা মানে সিলেক্টিভলি বা প্রেফারেন্সিয়ালি এই 3 নম্বর জায়গাতে ঢুকছে, মানে মেটা পজিশনে ঢুকছে, আর অন্য কোথাও ঢুকতে চাইছে না। এই এক্স গ্রুপ থাকার জন্য যে পরের যে প্রতিস্থাপকটা আসছে বা সাবস্টিটুয়েন্টটা আসছে সেটা কেবলমাত্র মেটাতেই ঢুকছে, বাকি অন্য কোথাও ঢুকতে চাইছে না। যদি এরকম ঘটে তবেই আমরা এই এক্সটাকে বলবো কি মেটা ডাইরেক্টিং গ্রুপ। বুঝতে পারলে? তাহলে এক্সটা হয়ে যাবে কি মেটা ডাইরেক্টিং গ্রুপ যদি এই ধরনের রিয়াকশানটা হয়। এবং কী দেখা গেছে, এই সাধারণত যে সমস্ত গ্রুপগুলো বা অ্যাটমগুলো ইলেকট্রন ডেফিশিয়েন্ট, মানে যারা ইলেকট্রন টানতে পারে, টেনে নেয়, তারাই একমাত্র এই মেটা ডাইরেক্টিং গ্রুপের রোলটা ফলো করে। আর যেহেতু তারা ইলেকট্রন টেনে নেয়, কোথা থেকে টেনে নেয়? বেঞ্জিন থেকে টেনে নেয়। তাতে কি হয়, বেঞ্জিনটার কিন্তু মানে এই ইলেকট্রন ডেন্সিটি কমে যায়, তাই একে আমরা কীও বলতে পারি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপও বলি। ঠিক আছে, তার মানে এই ধরনের গ্রুপ থাকার কারণে বেঞ্জিন কিন্তু তার রিঅ্যাক্টিভিটিটা লুজ করে, তাই না? তাই একে আমরা ডিঅ্যাক্টিভেটিং গ্রুপও বলবো। তাই এই ডিঅ্যাক্টিভ গ্রুপ যে গ্রুপটা আছে তারও একটা কিন্তু সিকোয়েন্স আছে। কীরকম সিকোয়েন্স আমরা ফলো করি? সাধারণত দেখা যাচ্ছে যদি এরকম থাকে N(R3+), এটা সব থেকে বেশি হবে, কার থেকে? নাইট্রোর থেকেও বেশি হয়। তারপরে কি আসছে? সায়ানাইড আসতে পারে, তারপরে সালফোনিল গ্রুপ থাকতে পারে, ওকে। তারপরে আসতে পারে ধরো COCH3 থাকতে পারে, ওকে। তারপরে ধরো আসতে পারে অ্যাসিড গ্রুপ থাকতে পারে CO2H। ঠিক আছে, এটা মোটামুটি আমাদের যে মেটা ডাইরেক্টিং গ্রুপগুলোর সিকোয়েন্স। বুঝতে পারলে? আচ্ছা, হলো। আচ্ছা, এটা হলো আমাদের সেকেন্ড সাবস্টিটিউশন। যদি থার্ড সাবস্টিটিউশন করতে চাই, ধরো আমি থার্ড সাবস্টিটিউশন করব, সাবস্টিটিউশন 3 নম্বর, মানে ধরো আমার অলরেডি একটা গ্রুপ আছে আর একটা গ্রুপ আছে, ধরো এখানে একে যদি আমি আবার নেক্সট একটা রিয়াকশান ওয়াই দিয়ে দিতে চাই, তাহলে সেটা কোথায় ঢুকবে? সেটা আমি কীভাবে ডিসাইড করব? ঠিক আছে, এবার দেখো, এটা মনে করে দেখো, এই যে কম্পাউন্ডের ক্ষেত্রে কি দেখছি, দুটোই কিন্তু অর্থো প্যারা ডাইরেক্টিং গ্রুপ, ঠিক আছে। এই যদি দুটোই অর্থো প্যারা ডাইরেক্টিং গ্রুপ হয়, তবে তাদের মধ্যে যে বেশি স্ট্রঙ্গার অর্থো প্যারা ডাইরেক্টিং, সেই কিন্তু কন্ট্রোল করবে রিয়াকশানটা। এবার দেখো, আমি আগে চারটা দেখিয়েছিলাম, OH-টা কিন্তু মিথাইলের অনেকটা আগে আছে, তাহলে কি হবে? OH-ই কন্ট্রোল করবে, আর OH অ্যাকচুয়ালি কি অর্থো প্যারা ডাইরেক্টিং গ্রুপ, তাহলে রিয়াকশান প্রোডাক্টটা কী হতে পারে? OH CH3। ঠিক আছে, তাহলে আইদার এখানে একটা ওয়াই আসতে পারে প্লাস OH CH3, এখানে ওয়াই আসতে পারে। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রোডাক্ট হবে, ওকে, যদি দুটোই থাকে, দুটোই হচ্ছে অর্থো প্যারা ডাইরেক্টিং গ্রুপ। আচ্ছা, যদি ধরো দুটোই হচ্ছে মেটা ডাইরেক্টিং গ্রুপ, তাহলে কী হবে? ধরো আমার কাছে এরকম একটা গ্রুপ আছে, সেখানে কি দিলাম? নাইট্রো দিলাম আর দিলাম অ্যালডিহাইড দিলাম, তখন কী হবে? এদের মধ্যে তাহলে যে নাইট্রো কিন্তু বেশি মেটা ডাইরেক্টিং গ্রুপ, ওকে। যদি নাইট্রো বেশি মেটা ডাইরেক্টিং গ্রুপ হয়, দেন অ্যালডিহাইড তাহলে কিন্তু নাইট্রো কন্ট্রোল করবে। তার মানে এই ক্ষেত্রে যদি রিয়াকশন করানো হয়, সেই প্রোডাক্টটা কোথায় আসতে পারে? মেটাতে আসবে। কার রেসপেক্টে? এই নাইট্রোর রেসপেক্টে। নাইট্রো কিন্তু মেটা ডাইরেক্টিং গ্রুপ, তাহলে এখানে হবে অথবা এখানে প্রোডাক্টটা ঢুকবে। ওয়াইটা এখানে ঢুকতে পারে
অথবা এখানে ঢুকতে পারে। ঠিক আছে, হলো। এবার ধরো দুটো গ্রুপ আছে, তার মধ্যে একটা হয়ে গেল অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ আর একটা হচ্ছে মেটা ডাইরেক্টিং গ্রুপ। এই ধরনের রিয়াকশান হলে তখন কি হবে, সেক্ষেত্রে রিয়াকশানটা কিন্তু যে অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ সেই কন্ট্রোল করবে, মেটা ডাইরেক্টিং গ্রুপটা কন্ট্রোল করবে না। ঠিক আছে, তার মানে এর ক্ষেত্রে কি হতে পারে, এর ক্ষেত্রে কি আছে, অর্থ কোনটা এটা, তাহলে এখানে আসতে পারে। ঠিক আছে, অথবা কি হবে, এখানে আসতে পারে। বুঝতে পারলে? তাহলে এইভাবে মোটামুটি আমাদের যে বেঞ্জিনের মধ্যে যে সাবস্টিটিউশনটা হয় বা প্রতিস্থাপন হয়, সেটা এইভাবে আমরা তার দিকটাকে বা ওরিয়েন্টেশনটাকে ঠিক করি। ঠিক আছে, আজ তাহলে এইটুকুই থাক।